রিজেন্টের শাহেদের বিরুদ্ধে প্রতারণার নানা অভিযোগ, করোনার ভুয়া পরীক্ষায় ৩ কোটি টাকা লোপাট, মিরপুরের শাখা ও সিলগালা। মানুষের অসচেতনতার পাশাপাশি প্রাতিষ্ঠানিক দুর্নীতি ও করোনা সংক্রমণ বৃদ্ধির কারণ বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। জমির দামের উপর নতুন করে 15% ভ্যাট, অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করে বিপাকে ব্যবসায়ীরা। রংপুরে তিস্তার ভয়ঙ্কর রূপ, ভিটেমাটি হারিয়ে মানবেতর জীবনযাপন, টাঙ্গাইলের যমুনা গিলে খাচ্ছে গ্রামের পর গ্রাম। পাহাড়ি গ্রুপগুলোর লড়াইয়ে 3 বছরে প্রাণ গেছে 87 জনের, আধিপত্য বিস্তার আর চাঁদাবাজি সংঘাতের প্রধান কারণ। এবং লা লিগায় টিকে থাকার লড়াইয়ে জয় পেল বার্সেলোনা, সুয়ারেজের গোলে এসপানিওলকে হারালো 1-0 গোলে। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত সকাল 10টার সংবাদের সাথে আছে আমি আফসার উদ্দিন। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রিজেন্টের কর্ণধার আলোচিত সমালোচিত মোহাম্মদ শাহেদ প্রতারণার যেন পিএইচডি ডিগ্রিধারী। হাসপাতালের ভুয়া চিকিৎসাই নয়, কমপক্ষে 200 জন ঠিকাদার তার কাছে কয়েক কোটি টাকা পাওনা। সরকারের বড় বড় নির্মাণ প্রকল্পে তিনি বালি পাথর সাপ্লাই দিতেন, কিন্তু যাদের কাছ থেকে সেগুলো কিনতেন তাদের টাকা পরিশোধ করতেন না। টাকা চাইতে গেলে উল্টো শাহেদ বাহিনীর অত্যাচারের শিকার হতো। ভুক্তভোগীদের সাথে কথা বলে বিস্তারিত জানাচ্ছেন আশিকুর রহমান শ্রাবণ। বিশেষ ধরনের পতাকা উড়িয়ে সামনে পেছনে পুলিশি প্রোটোকল নিয়ে চলাফেরা করতেন মোহাম্মদ শাহেদ। লাল পতাকা ওড়াতেন রিজেন্ট হাসপাতালের নাম লিখে। একসময়ের বিএনপি নেতা আর হাল আমলে আওয়ামী লীগের সাথে তার ব্যাপক সখ্যতা। হাসপাতাল ব্যবসার আড়ালে শাহেদের বড় ব্যবসা ঠিকাদারি। জানা যায় সরকারের চলমান মেগা প্রকল্প থেকে শুরু করে ছোট বড় নানা নির্মাণে তিনি বড় মাপের পণ্য সাপ্লায়ার। মোহাম্মদ শাহেদের প্রতারণার ধরন খুব বুদ্ধিদীপ্ত। প্রথমে তিনি রিজেন্ট কেসিএস লিমিটেডের প্যাডে কার্যাদেশ দেন, যেখানে সবকিছুই ঠিকঠাক থাকে, কিন্তু মালপত্র ডেলিভারির পর থেকে আর টাকা দেওয়ার নাম নেই। টাকা চাইতে গেলে প্রাণনাশের হুমকি। 15,34,750 টাকা সাপ্লাই। কোথায় দিয়েছিলেন সাপ্লাই? এটা পদ্মায় পিস্তল ধরিয়া আমার মা বাপ তুলিয়া মনে করে একটা গালি দিচ্ছে। আপনি বিশ্বাস করবেন না সাংবাদিক সাহেব, আমার চোখে দিয়া জল জলে পানি পড়ছে। আরেক ভুক্তভোগী শেখ জুলফিকার ভুট্টো, তিনিও চলমান একটি গুরুত্বপূর্ণ প্রকল্পে বালি পাথর সরবরাহের কাজ পেয়েছিলেন রিজেন্টের শাহেদের মাধ্যমে, যেখানে সবই ঠিকঠাক, কিন্তু চেক ব্যাংকে দিলে আর টাকা মেলে না। ওটা 42,57,559 টাকা। ওদেরকে তো জানে মাইরা বানাইলো, আমাদেরকে টাকা দিয়ে মাইরা বানাইছে। আমার মতো আরো বহু লোক চাপানো। প্রতারণার আরও প্রমাণ আছে। পঞ্চগড়ের মনিরুজ্জামান মিঠু পাথর সরবরাহ করে আজও টাকা পায়নি রিজেন্ট কেসিএস এর কাছ থেকে। 17,80,000 টাকা রিজেন্ট কেসিএস লিমিটেড। আপনি কি ঢাকায় এসেছিলেন টাকার জন্য কোনোদিনও? হ্যাঁ, টাকা কতবার গেছি। টিআইবি বলছে রাজনৈতিক দুর্বৃত্তপনার বড় উদাহরণ শাহেদ, যার পেছনের মাস্টারমাইন্ডদের বের করতে হবে। এদেরকে সুবিধা এবং সুযোগ করে দিয়েছে এক ধরনের অতি প্রভাবশালী রাজনৈতিক এবং প্রশাসনিক পর্যায়ে বিভিন্ন ভাবে ক্ষমতাবান ব্যক্তিবর্গ। যতই আমরা বলি না কেন দুদক মামলা করছে বা সরকারের বিভিন্ন কমিটি হচ্ছে ইত্যাদি ইত্যাদি, তাতে কোনো সুফল আমরা পাবো না যতক্ষণ পর্যন্ত এই বিষয়টি, এই সমস্যাটিকে, এই সিন্ডিকেটের নিয়ন্ত্রণের বিষয়টিকে একটি রাজনৈতিক সিদ্ধান্তের বিষয় হিসেবে বিবেচনা করা না হয়। শাহেদের মাধ্যমে প্রতারিত ভুক্তভোগীদের দাবি শাস্তি নিশ্চিত করার পাশাপাশি তাদের পাওনা ফেরতের ব্যবস্থা করতে হবে। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, ঢাকা। 6,500 ভুয়া করোনা সার্টিফিকেটের বিনিময়ে অন্তত 3 কোটি টাকা লোপাট করেছে রিজেন্ট হাসপাতাল ও এর মালিক মোহাম্মদ শাহেদ। সেই সার্টিফিকেটের সুযোগ নিয়েছেন অনেকেই। বুধবার সংবাদ সম্মেলনে এই কথা জানান র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সরোয়ার বিন কাশেম। এদিকে র্যাবের করা মামলায় গ্রেপ্তার রিজেন্ট হাসপাতালের 8 কর্মকর্তা কর্মচারীর মধ্যে 7 জনকে রিমান্ডে পাঠিয়েছেন ঢাকা মহানগর হাকিম আদালত। বিস্তারিত তালুকদার বিপ্লবের প্রতিবেদনে। তদ্বির বাণিজ্য, অবৈধ ব্যবসা, খাতির ছিল মন্ত্রী, আমলা, রাজনৈতিক ব্যক্তিদের সাথে। প্রতারণার ফাঁদ পেতে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। সারা দেশে মামলার সংখ্যা কম নয়।
মঙ্গলবার সংবাদ সম্মেলনে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদের বিরুদ্ধে এমন নানা চাঞ্চল্যকর তথ্য তুলে ধরে র্যাব। ফ্রন্ট লাইনার হিসেবে টেস্ট না করেই করোনার রিপোর্ট দেয়া এবং চুক্তি অনুযায়ী বিনামূল্যে করোনার চিকিৎসা দেওয়ার কথা থাকলেও রোগীদের থেকে নিয়েছে কোটি কোটি টাকা। যেসব রোগী গিয়েছে প্রত্যেক রোগী থেকেই তারা বিছানা বাবদ, অক্সিজেন সিলিন্ডার বাবদ তারা বিপুল পরিমাণ টাকা তাদেরকে বিল করেছে এবং তাদেরকে দিতে বাধ্য করেছে এই অর্থগুলো। দুর্নীতির তথ্য ফাঁস এবং হাসপাতালে র্যাবের অভিযানের পর পলাতক রয়েছেন মোহাম্মদ শাহেদ। তবে তার বিরুদ্ধে অর্থ পাচার আইনে মামলা হবে। যখন আমরা অভিযান শুরু করলাম এরপরে সে কিন্তু গা ঢাকা দিয়েছে। আমরা গতকাল রাতেও বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছি, আমরা দেখেছি সে তার মোবাইলগুলো বন্ধ করে রেখেছে। অভিযানের দিনে গ্রেফতার রিজেন্ট হাসপাতালের 8 কর্মকর্তা ও কর্মচারীকে বুধবার বিকেলে তোলা হয় মহানগর হাকিম আদালতে। পুলিশ 7 দিনের রিমান্ড চাইলে 7 জনকে 5 দিনের রিমান্ড পাঠান আদালত। প্রত্যেক আসামিকে 7 দিনের মধ্যে 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন এবং কামরুল নামে আরেক আসামি ছিল, সে ছিল মাইনর, তাকে কিশোর সংশোধনাগারে প্রেরণের জন্য নির্দেশ দিয়েছেন। যাদেরকে চালান দিয়েছে এরা প্যাথোলজি বিভাগের একজনও না, এরা হলো কেউ ড্রাইভার, কেউ রিসিপশনিস্ট, কেউ বাবুর্চি, এইভাবে এদেরকে ধৃত করেছেন, কেউ মনে করেন কিরানি, এইভাবে ধৃত করেছেন, হিসাব রক্ষক। এখানে প্যাথোলজি বিভাগের একজন আসামিও ধৃত করেন নাই। রিজেন্ট হাসপাতালের অনুমোদন বাতিল করে কার্যক্রম অবিলম্বে বন্ধের নির্দেশ দিয়ে মঙ্গলবার বিজ্ঞপ্তি জারি করে স্বাস্থ্য অধিদপ্তর। তালুকদার বিপ্লব, নিউজ 24, ঢাকা। এদিকে করোনা চিকিৎসার নামে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে রিজেন্ট হাসপাতালের মিরপুর শাখাও বন্ধ করে দিয়েছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকালে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম এই শাখা সিলগালা করে দেন। তিনি বলেন, কোনো নিয়মনীতি তোয়াক্কা করেনি রিজেন্ট হাসপাতাল, রোগীদের কাছ থেকে হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা। মঙ্গলবার রিজেন্ট হাসপাতালের অনুমোদন বাতিল করে বন্ধের নির্দেশ দেয় স্বাস্থ্য অধিদপ্তর। রিজেন্টের উত্তরা ব্রাঞ্চ এবং মিরপুর ব্রাঞ্চে এর আগে বেশ কয়েকবার আমরা মোবাইল কোর্ট পরিচালনা করে তাকে বিভিন্ন দণ্ড আরোপ করা হয়েছিল। এখানে আসলে যার কাছ থেকে যা পেরেছে বিল নিয়েছে, এবং কারো কাছ থেকে বেড ভাড়া নিয়েছে আপনার 10,000 টাকা, কারো 15,000 টাকা, কারো 7,000 টাকা। এবং সরকারের কাছ থেকে কিন্তু এই যে বিল ক্লেম করার পরেও কিন্তু এই লোকজনের কাছ থেকে এই বিলগুলো নিয়েছে। আর এই যে করোনার পেশেন্টের যে রিপোর্টের যে কেলেঙ্কারি, এটা এখান থেকে হয়েছে, 2 জায়গায় হয়েছে। তো গতকালকে স্বাস্থ্য অধিদপ্তর থেকে এটা লাইসেন্স বাতিল করা হয়েছে, কিন্তু সেই প্রেক্ষাপটে আজকে আমরা এই প্রতিষ্ঠান। লক্ষ্মীপুর থেকে নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য শহীদ ইসলাম পাপুলের কুয়েতের নাগরিকত্ব থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে এই আসনটি শূন্য ঘোষণা করা হবে। জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। রিজেন্ট সহ সব অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান সরকার প্রধান। শাহ আলী জয়ের রিপোর্ট। 2020-21 সালের অর্থ বাজেট পাশের পর 1 সপ্তাহের বিরতিতে বুধবার সকালে বসে সংসদ অধিবেশন। সম্পূরক প্রশ্ন করুন। বিরোধী দলীয় সাংসদ হারুনুর রশিদের অনির্ধারিত বক্তব্যের জবাব দেন সংসদ নেতা শেখ হাসিনা। সম্প্রতি বেসরকারি হাসপাতাল রিজেন্টে চালানো র্যাবের অভিযান প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, অনিয়মের কারণে অভিযুক্ত হাসপাতালটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। যে হাসপাতালটার কথা বলা হলো সেটা কিন্তু আমরা নিজেরাই তথ্য বের করেছি। প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু সরকার উদ্যোগ নিয়েছে, এই অনিয়মগুলি আমরা খুঁজে বের করেছি এবং অপরাধীদের ইতিমধ্যে গ্রেপ্তারও করা হয়েছে। ওই হাসপাতালের এই তথ্য কিন্তু আমি খুশি হতাম যদি মাননীয় সংসদ সদস্য একটু আগে ভাগে আমাদের জানাতে পারতেন। তারা কি অন্য কেউ জানায়নি, এটা কিন্তু আমরা সরকারের পক্ষ থেকেই কিন্তু এটা খুঁজে বের করেছি, এটা ব্যবস্থা নিয়েছে। র্যাব গেছে সেখান থেকে খুঁজে বের করে তারপরে এদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। কুয়েতে মানব পাচারের ঘটনায় আটক সংসদ সদস্য পাপুল প্রসঙ্গে তিনি বলেন, গত নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন চাইলেও তাকে দেয়া হয়নি। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও জানান প্রধানমন্ত্রী। যে সংসদ সদস্য এখানে, সে কিন্তু স্বতন্ত্র সংসদ সদস্য, সে কিন্তু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবার জন্য আমাদের নমিনেশন ছিল, আমি কিন্তু দেইনি। তবে কুয়েতের সে নাগরিক কিনা সেটা কিন্তু কুয়েতের সাথে আমরা কথা বলছি, সে দেখবো। আর যদি এটা হয় তাহলে তার ওই সিট হয়তো খালি করে দিতে হবে, কারণ যেটা আইন আছে সে আইনের সকলে, আর তার বিরুদ্ধে আমরা এখানেও তদন্ত করছি।
এক সম্পূরক প্রশ্নের জবাবে সংসদ নেতা বলেন, করোনার কারণে সংকুচিত বৈশ্বিক শ্রমবাজার থেকে এখন পর্যন্ত 22,000 প্রবাসী শ্রমিক দেশে ফিরে এসেছেন। বিদেশ ফেরত এসব প্রবাসীদের কর্মসংস্থানের জন্য বিনা জামানতে ঋণ দেওয়ার কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। বলেন, এজন্য প্রবাসী কল্যাণ ব্যাংককে 500 কোটি টাকা দিয়েছে সরকার। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। মানুষের অসচেতনতা আর দায়িত্বশীলদের অবহেলাই নয়, সেই সাথে প্রাতিষ্ঠানিক দুর্নীতি ও অনিয়মের কারণে দেশে করোনা সংক্রমণ বাড়িয়েছে, এমনটাই বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। আর এমন বাস্তবতায় দেশে করোনা শনাক্তের 4 মাস পার হলো। করোনা ঠেকাতে গৃহীত পদক্ষেপের পাশাপাশি স্বাস্থ্য খাতের দুর্নীতি দমনেও সরকারকে কঠোর হওয়ার পরামর্শ দিয়েছে কোভিড জাতীয় কমিটি। রিশাদ হাসানের রিপোর্ট। করোনাকালে স্বাস্থ্য খাতের চরম দুর্নীতি দৃশ্যমান হয় চিকিৎসকদের নিম্নমানের মাস্ক, পিপি দেওয়ার ঘটনা সামনে এলে। নিম্নমানের সুরক্ষা সামগ্রীর কারণে ভাইরাসটিতে আক্রান্ত হন অনেক চিকিৎসক। এরপর কোভিড-19 টেস্টের ভুয়া ফলাফল দেয় জেকেজি নামের প্রতিষ্ঠান। ফলে দেশে করোনা সংক্রমণ ঠেকানোর সাধারণ ছুটির সুফল পায়নি দেশ। সম্প্রতি রিজেন্ট হাসপাতালের বিরুদ্ধে ওঠে একই অভিযোগ। 6 বছর লাইসেন্স ছাড়াই চিকিৎসা সেবার নামে ব্যবসা চালিয়ে যাচ্ছিল প্রতিষ্ঠানটি। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা মানুষের অসচেতনতা আর দায়িত্বশীলদের অবহেলার পাশাপাশি প্রাতিষ্ঠানিক দুর্নীতিকেও করোনা সংক্রমণ বৃদ্ধির জন্য দায়ী করছেন। মাস্ক কেলেঙ্কারি, নিম্নমানের পিপিই ক্রয় এবং কিট ক্রয় এবং সরবরাহে যে অনিয়ম আমরা দেখেছি, এটি কিন্তু করোনা সংক্রমণের কার্যক্রমকে, প্রতিরোধী কার্যক্রমকে ক্ষতিগ্রস্ত করেছে এবং এর ফলে করোনার বিস্তার কিন্তু আরও বেশি ঘটেছে। চিকিৎসকদের সংগঠন বিডিএফ বলছে, দুর্নীতি না কমালে সরকারের নেয়া করোনা প্রতিরোধ কার্যক্রমও ব্যাহত হবে। করোনা নির্মূলের যে মিশন নেওয়া আছে সেই মিশনটা বাধাগ্রস্ত হবে এবং আলটিমেটলি আমরা যে লক্ষ্য নির্ধারণ করেছি সেই লক্ষ্যে সঠিক সময়ে হয়তো পৌঁছাতে পারবো না। কোভিড জাতীয় কমিটি বলছে, করোনা ভাইরাসের সংক্রমণ কমিয়ে আনতে সরকারের গৃহীত সকল পদক্ষেপের পাশাপাশি কঠোরভাবে দমন করতে হবে দুর্নীতিও। দায়িত্বশীলতা, সচেতনতা বৃদ্ধি ও দুর্নীতি কমাতে পারলে আগামী দিনে এই করোনার সংক্রমণ অনেক নিয়ন্ত্রণে চলে আসবে। 8 মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 1,72,134 জন। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। করোনা সংক্রমণ ঠেকাতে রাজধানীর ওয়ারীতে 21 দিনের লকডাউনের 6ষ্ঠ দিন আজ। এ বিষয়ে বিস্তারিত জানাতে ওয়ারী থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈয়দ রায়হান। রায়হান, ওয়ারীর আজকের লকডাউনের চিত্র কেমন দেখছেন? আফসার, আসলে সকাল থেকেই রয়েছি ওয়ারীতে। তো আপনি জানেন যে প্রায় আজকে 6 দিনের মতো লকডাউনের দিন পার করছে রাজধানীর 41 নং ওয়ার্ডের এই ওয়ারীর বাসিন্দারা। মূলত আমরা সকাল থেকে যে বিষয়টি দেখছিলাম যে যারাই ভেতরে আসছেন তাদেরকে মূলত তালিকা ধরে তাদের নাম এবং তাদের প্রতিষ্ঠান সবকিছু দেখে কিন্তু ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। ইতিমধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে পুলিশের সদস্য, সেই সাথে সিটি কর্পোরেশনের যারা রয়েছেন তারাও এখানে কিন্তু দায়িত্ব পালন করছেন, আছেন রেড ক্রিসেন্ট সোসাইটির লোকজন। তো আমরা যেই বিষয়টি সকাল থেকে দেখছিলাম যে অনেকেই কিন্তু নানা অজুহাতে বের হবার চেষ্টা করছেন। যেহেতু 2টি গেট, মূলত আমরা প্রবেশদ্বারে রয়েছি, আরেকটি গেট রয়েছে, সেখান থেকে বের হওয়ার পথ করে দেওয়া হয়েছে। তবু অনেকেই মানতে চাচ্ছেন, অনেকে বাকবিতণ্ডা জড়াচ্ছেন। একটু কথা বলবো এই মুহূর্তে যিনি এখানে দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আছেন, একটু বলবেন যে অনেকেই নানা অজুহাতে বের হওয়ার চেষ্টা করছে, তাদেরকে আপনারা কিভাবে আসলে ঠেকিয়ে রাখছেন, এটা একটু বলবেন আমাদের। নানা অজুহাতে অনেকে বলতেছে ওষুধ কেনার জন্য বিভিন্ন সমস্যা দেখাচ্ছে আর কি, তাদেরকে আমরা বুঝিয়ে করতেছি, ঠেকানোর চেষ্টা করতেছি। আর যারাও অতি প্রয়োজন, মানে সিরিয়াস রোগী যারা, এদেরকে আমরা করছি। আর লিস্টেড যেগুলো আছে, লিস্টেডগুলো এগুলো ভিতরে ঢোকা দিচ্ছি আমরা, এভাবে করছি আর কি, নিয়ন্ত্রণ করতেছি আমরা। কিন্তু অনেকেই দেখলাম যে নানাভাবে আসলে আপনাদেরকে অজুহাত দিচ্ছে এবং আপনাদের সাথে আসলে ম্যানেজ করে তারা একটু বের হতে চাচ্ছে। এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন? আমাদের তো ম্যানেজ করে বের করার চেষ্টা করবে। অজুহাত বলতে যারা সিরিয়াস রুগী যেগুলা বা সিরিয়াস অসুস্থ, এদেরকে বের হতে অজুহাত তাদের শোনা হচ্ছে, বাকি কোনো অজুহাত গ্রহণ করা হচ্ছে না। ধন্যবাদ। কথা বলছিলেন এখানকার যিনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আছেন, পুলিশের সাব ইন্সপেক্টর শাহজাহান। তিনি যে বিষয়টি বলছেন, আসলে একদম জরুরি প্রয়োজন ছাড়া কাকুই তারা অ্যালাউ করছেন না বের হওয়ার ক্ষেত্রে এবং প্রবেশ করার ক্ষেত্রে। তবে আমরা দেখতে পাচ্ছি যে অনেকাংশেই দেখা যাচ্ছে জরুরি প্রয়োজন ছাড়াও কিন্তু অনেকে নানানভাবে বের হয়ে যাচ্ছেন এবং হওয়ার চেষ্টা করছেন।
তো সার্বিক দিক থেকে বলা যায় যে সকাল থেকেই রয়েছি এবং বাকি সময়টুকু সার্বিক দিক থেকে আমরা খুব ভালোভাবে পর্যবেক্ষণ করে হয়তোবা পরবর্তী বুলেটিনে আরও বিস্তারিত আপনাকে জানাতে পারবো। আফসার, এই ছিল রাজধানী ওয়ারি থেকে আমার কাছে সার্বিক চিত্র। আফসার। রায়হান, আপনাকে ধন্যবাদ। ওয়ারির লকডাউনের চিত্র সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী রায়হান। চট্টগ্রামের করোনা রোগীদের এখন ভরসা 250 শয্যা বিশিষ্ট চট্টগ্রাম সিটি কর্পোরেশন আইসোলেশন সেন্টার। করোনার কালে সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা না পাওয়ার অভিযোগ থাকলেও এই আইসোলেশন সেন্টারের সুনাম এরই মধ্যে ছড়িয়ে পড়েছে। বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে খুশি অসহায় ও দুস্থ রোগীরা। মেয়র বলছেন, অল্প সময়ে চিকিৎসা সেবায় মানুষের আস্থা অর্জন করেছে এই আইসোলেশন সেন্টার। নয়ন বড়ুয়া জয়ের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 250 শয্যার এই আইসোলেশন সেন্টারে করোনা আক্রান্ত রোগীর পাশাপাশি চিকিৎসা নিচ্ছে উপসর্গযুক্ত রোগীরাও। ধনী গরিবের কোনো ভেদাভেদ না থাকায় এই সেন্টারে করোনা রোগীর সংখ্যা বেড়েই চলেছে। ভর্তি খুব সহজ, যে কেউ এখানে এসে সরাসরি ভর্তি হবে, ভর্তির কোনো জটিলতা নাই। আমাদের কথা হলো আগে রুগী ইনসাইডে যাবে, আগে অক্সিজেন শুরু হবে, ট্রিটমেন্ট শুরু হবে, ভর্তি তার নাম দাম ঠিকানাগুলি পরে। এখানকার চিকিৎসার সেবার মান ভালো হওয়ায় খুশি রোগী ও স্বজনরা। আজকে যতটুকু ভর্তি হয়ে যা ফিল করতেছি অতটা আশা করিনি। এখানের পরিবেশটা খুবই ভালো, যার কারণে আমার বন্ধুকে এখানে ভর্তি করানো হলো। এখানে আমার ছেলেকে ভর্তি করে আমি খুব খুশি। সিটি মেয়র বলছেন, এই আইসোলেশন সেন্টারে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হচ্ছে যাতে গরিব ও অসহায় মানুষও সেবা নিতে পারে। তবে এই সেন্টারটিকে আধুনিক মানে গড়ে তোলার চেষ্টা অব্যাহত রয়েছে। আইসোলেশন সেন্টারে আমরা পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন সিলিন্ডার ব্যবস্থা রয়েছে, 50টি অক্সিজেন সিলিন্ডার আমাদের আছে। আমরা মনে করি একটা মানসম্পন্ন আইসোলেশন সেন্টার আমরা চট্টগ্রাম সিটি গভর্নমেন্ট পরিচালনা করছি। এটা আইসোলেশন সেন্টার নিয়ে কারো আর আহাজারি করতে হবে না। করোনা রোগীদের চিকিৎসায় প্রায় 2 কোটি টাকা ব্যয়ে আইসোলেশন সেন্টারটি গড়ে তুলেছে সিটি কর্পোরেশন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বাস্তবায়নাধীন সরকারি অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করে বিপাকে ব্যবসায়ীরা। জমির দামের উপর নতুন করে 15% ভ্যাট যুক্ত করায় হতাশ তারা। একদিকে করোনা দুর্যোগ, অন্যদিকে ঘন ঘন নীতি পরিবর্তনে বিনিয়োগে উৎসাহ হারাচ্ছেন তারা। এছাড়া কাঙ্ক্ষিত ব্যাংক ঋণ না পাওয়ায় সময়মতো প্রকল্প বাস্তবায়ন নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। সুলতান আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। স্বপ্ন 100টি অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়নের, যেখানে কর্মসংস্থান তৈরির লক্ষ্যমাত্রা 1 কোটি মানুষের। সরকারের আশা, এর ফলে একদিকে বাড়বে বিনিয়োগ, কেটে যাবে কর্মসংস্থানের দুশ্চিন্তা। এখন পর্যন্ত দেশি বিদেশি বিনিয়োগকারীদের কাছ থেকে $20 বিলিয়ন বিনিয়োগ প্রস্তাবও পেয়েছে বাস্তবায়নকারী সংস্থা বেজা। তবে সরকারি অর্থনৈতিক অঞ্চলগুলোয় কাজ এগোচ্ছে অনেকটাই ধীর গতিতে। উৎসাহ নেই উদ্যোক্তাদের মাঝেও। যারা এরই মধ্যে জমি লিজ নিয়েছেন তারা রয়েছেন ভ্যাট দুশ্চিন্তায়। শুরুতে অবহিত না করলেও পরে 15% ভ্যাট যুক্ত করা হয় জমির দামের সাথে। এতে 1 কোটি টাকার জমিতে বাড়তি 15 লাখ টাকা গুনতে হবে উদ্যোক্তাদের। 35 থেকে 40 জনের উপরে বিনিয়োগকারী ইতিমধ্যে বিনিয়োগ করেছে। 3টি বাস্তব সমস্যা প্রতিবাদ হচ্ছে। 1 নম্বর হচ্ছে 15% লিজ ল্যান্ডের উপরে ভ্যাট। সমস্যা সমাধানে বারবার চেষ্টা করেও সুফল না পাওয়ায় শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর কার্যালয় বরাবর চিঠি দিয়েছেন বিনিয়োগকারী ব্যবসায়ীরা। সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন তারা। এমন নীতির ফলে লাখ লাখ কর্মসংস্থান তৈরির পথ দীর্ঘায়িত হচ্ছে বলেও উল্লেখ করা হয় এতে। এমপ্লয়মেন্ট তৈরি করার জন্য বিনিয়োগের প্রয়োজন। দেশি এবং বিদেশি বিনিয়োগ দুটোই, কনসিস্টেন্সি অফ পলিসি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এবং সেই ক্ষেত্রে আমরা সেটিকে বিবেচনার জন্য সরকারের সংশ্লিষ্ট মহলকে বিশেষভাবে অনুরোধ করব। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজার নির্বাহী চেয়ারম্যানও ভ্যাট প্রত্যাহারের পক্ষে। আমরা আশা করি খুব তাড়াতাড়ি এই বিষয়টা অ্যাড্রেস করা হবে, কারণ এখন বিনিয়োগ যে পরিস্থিতি তখন এবং এমপ্লয়মেন্টের যে পরিস্থিতি, আমাদের অনেক অনেক বেশি করে বিনিয়োগ দরকার, বিশেষ করে প্রাইভেট সেক্টরের ইনভেস্টমেন্ট, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট। এটি সমাধান হলে ব্যবসায়ীরা অল্প সময়ে উৎপাদনে যেতে পারবে বলেও মনে করেন সংশ্লিষ্টরা। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা।
বুড়িগঙ্গায় মর্নিং বার্ড লঞ্চ ডুবির ঘটনায় ময়ূর 2 লঞ্চের মালিক মোসাদ্দেক সোয়াদকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ। তিনি এই ঘটনার প্রধান আসামি। বুধবার দিবাগত রাত 3টার দিকে রাজধানী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে ময়ূর 2 লঞ্চের সুপারভাইজার আব্দুস সালামকে গ্রেপ্তার করে নৌ পুলিশ। লঞ্চ দুর্ঘটনা কবলিত ML মর্নিং বার্ড নামে ওই যাত্রীবাহী লঞ্চ মুন্সিগঞ্জের কাঠপট্টি থেকে সদরঘাটের দিকে আসছিল। শ্যামবাজারের কাছে বুড়িগঙ্গায় ময়ূর 2 নামে আরেকটি বড় লঞ্চের ধাক্কায় সেটি ডুবে যায়। দুর্ঘটনায় 33 জনের মৃত্যু হয়। এই ঘটনায় গত 30 জুন সদরঘাট নৌ পুলিশের SI শামসুল আলম বাদী হয়ে ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। বান্দরবানে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে পাহাড়ি সংগঠনগুলো সংঘাতে জড়াচ্ছে। এ কারণেই পাহাড়ে ঘটছে একের পর এক হত্যাকাণ্ড। গেল মঙ্গলবার JSS সন্তু লারমার অনুসারীদের ব্রাশ ফায়ারে নিহত হয় জনসংহতি সমিতি সংস্কারপন্থী গ্রুপের জেলা সভাপতি সহ 6 জন। এই ঘটনার পর আবারও রক্তক্ষয়ী সংঘাতের আশঙ্কায় আতঙ্কে স্থানীয়রা। এদিকে 6 জন নিহতের ঘটনায় বুধবার রাতে 10 জনকে আসামি করে বান্দরবান সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। কবির হোসেন সিদ্দিকের রিপোর্টে বিস্তারিত। অভিযোগ রয়েছে পাহাড়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের 4টি সশস্ত্র সংগঠন JSS সন্তু, JSS MN লারমা, UPDF প্রসিদ্ধ সঞ্চয় এবং UPDF গণতান্ত্রিক পাহাড়ে ব্যাপক হারে চাঁদাবাজি করে আসছে। আগে 2টি দলকে চাঁদা দিতে হলেও এখন দিতে হচ্ছে 4টি দলকে। 2-4 বছর ধরে রবার বাগান থেকে প্রতিনিয়ত চাঁদা দাবি করতো, চিঠি দিয়ে চাঁদা দাবি করতো, মোবাইল যুগে চাঁদা দাবি করতো। আমরা তাদেরকে অনেককে চিহ্নিত করেছিলাম। চিহ্নিত করে সরকার প্রশাসনের হাতে আমরা জানিয়েছি। স্থানীয়রা বলছেন এই চাঁদাবাজি নিয়ন্ত্রণে 4টি গ্রুপই মরিয়া। নতুন নতুন এলাকায় আধিপত্য বিস্তারের চেষ্টায় তারা জড়িয়ে পড়েছে সংঘাতে। পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসীরা আছে, এই পাতা রঙের পোশাক পরিহিত যারা সন্ত্রাসী, এরা প্রতিনিয়তভাবে চাঁদা দাবি করতেছেন। এরকম যদি সন্ত্রাসী আমাদের পাড়ায় যদি কেউ যেন মারে ফেলে, আমরা কোথায় গিয়ে বিচার করব, কোথায় মরবো, আমরা কোথায় থাকবো। তবে পুলিশ বলছে এমন সন্ত্রাসী হামলায় জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। মামলা নিয়েছি এবং মামলার এগেইনস্টে মামলা চলমানও আছে এবং আমরা সার্বিক পরিস্থিতিটা নজরদারিও করছি। এছাড়াও আমাদের যে অভিযান চলছে। গেল 3 বছরে 3 পার্বত্য জেলায় পাহাড়ি সন্ত্রাসী গ্রুপগুলোর আধিপত্য বিস্তারের লড়াইয়ে নিহত হয়েছেন 87 জন। এর মধ্যে বান্দরবনে গেল 2 বছরে নিহত হয়েছেন 14 জন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। রংপুরে তিস্তার ভাঙন অব্যাহত রয়েছে। গেল 10 দিনের ভাঙনে নদীগর্ভে বিলীন হয়েছে পীরগাছা উপজেলার ছাওলা ইউনিয়নের হাগুরিয়া ও গাবুড়া গ্রামের বসতবাড়ি ও ফসলি জমি। ভিটেমাটি হারিয়ে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন ভাঙন কবলিতরা। এদিকে টাঙ্গাইলের যমুনা নদীর পানি কমলেও কালিহাতী উপজেলার বেলটিয়া বাড়ি এলাকার তীব্র ভাঙন দেখা দিয়েছে। এতে দিশেহারা হয়ে পড়েছে নদী তীরবর্তী মানুষ। রেজাউল করিম মানিকের ও আতিকুর রহমানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। রংপুরে তিস্তা নদীর ভাঙ্গনে মানচিত্র থেকে হারিয়ে যাচ্ছে পীরগাছা উপজেলার ছাওলা ইউনিয়নের হাগুরিয়া ও গাবুড়া গ্রাম। আবার গঙ্গাচড়া ও কাউনিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে দেখা দিয়েছে তীব্র ভাঙ্গন। গেল কয়েকদিনের ভাঙ্গনে নদীগর্ভে বিলীন হয়েছে এখানকার বসতবাড়ি ও ফসলি জমি। স্থানীয়দের অভিযোগ, নদী ভাঙ্গন রোধে পানি উন্নয়ন বোর্ডে কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ায় প্রতি বছরই বর্ষা মৌসুমে ভাঙ্গনের কবলে পড়ছেন তারা। ঠিকানা বলতে আমার কিছু নাই, এক আমার আল্লাহ আছে। কোনো সরকার বা নিম্ন চেয়ারম্যানের কোনো উদ্যোগ নাই। 3 দিনে 4 দিনে খাই কোনো খাবার। স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন ক্ষতিগ্রস্তদের তালিকা করে ত্রাণ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ত্রাণ সহায়তা আসলে তাদেরকেই দেয়া হবে। ত্রাণ মন্ত্রণালয়ে 132টা পাঠাইছি, তার কোনো সাহায্য আসে নাই এ পর্যন্ত। এবং ইগুলান যে 143টা সেটা আমি উপজেলায় পাঠাচ্ছি, এ পর্যন্ত তাদের সবগুলোর 40টা ছাড়া আর কোনো সাহায্য আসে না। নদী ভাঙ্গন রোধে এরই মধ্যে ভাঙ্গন কবলিত এলাকায় সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানালেন সংশ্লিষ্টরা। যে সকল জায়গায় অতি গুরুত্বপূর্ণ অগ্রাধিকার ভিত্তিতে আমরা জরুরি অস্থায়ী প্রতিরক্ষামূলক কাজ করছি। আসলে এই সময়টাতে খুব বেশি কাজ করার সুযোগও নেই, শুষ্ক মৌসুমে করতে হবে। আমরা শুষ্ক মৌসুম অপেক্ষায় ডিপিপি প্রণয়নের মাধ্যমে ওই স্থানগুলোকে আমরা নিশ্চয়ই অ্যাড্রেস করব।
এদিকে টাঙ্গাইলের যমুনা নদীর পানি কমার সাথে সাথে বিভিন্ন এলাকায় তীব্র ভাঙন দেখা দিয়েছে। ভাঙনে এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে কালিহাতী উপজেলার বেলটিয়াবাড়ি এলাকার ফসলি জমি ও বসতবাড়ি। ভিটেমাটি হারিয়ে মানবেতর জীবনযাপন করছে নদী তীরবর্তী মানুষ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সংবাদে একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবার স্বাগত সংবাদে। পাকা সড়কের চরম বেহাল দশায় দুর্ভোগে পোহাচ্ছেন নেত্রকোনার একটি ইউনিয়নের প্রায় 1.5 লক্ষ মানুষ। হাজারো খানাখন্দে সে পথে চলাই এখন দায়। বড় গাড়ি ছাড়া প্রায় সব বাহনকেই ঠেলে নিতে হয় ওই সড়কে। বৃষ্টিতে আশীর্বাদের বদলে অভিশাপ হয়ে দেখা দেয় সড়কটি। বর্ষার পরে এটি মেরামতের আশ্বাস দিয়েছে এলজিইডি। সোহান আহমেদ কাকনের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। একটি সিএনজি চালিত অটোরিকশাকে কয়েকজন মিলে সামলাতে হচ্ছে। এই চিত্র নেত্রকোনা সদরের মৌগাতি ইউনিয়নের একটি সড়কের। এই সড়ক পৌর শহরের সঙ্গে সংযুক্ত করেছে ইউনিয়নকে। শহরের চানখার মোল থেকে হাটখোলা পর্যন্ত সড়কটির অবস্থা শোচনীয়। এই পথ ব্যবহার করেন বেশ কয়েকটি গ্রামের অন্তত 50,000 মানুষ। পাকা রাস্তা হলেও সংস্কারের অভাবে এটি কার্যত কাঁচা রাস্তায় পরিণত হয়েছে। ফলে দুর্ঘটনা এখানে নিত্য ঘটনা। প্রতিদিন অ্যাক্সিডেন্ট হয়। আর মনে করেন যে গাড়ি অটো গাড়ি তো মানে উল্টিতেছে, করতেছে, দুঃখ হইতেছে, হসপিটাল হইতেছে মানুষ। গতকালকে 2জন মহিলা নিয়ে একটা হুন্ডার এনে কাদার মধ্যে পড়েছে, টাইন নিয়ে তুলছে। বোধহয় একজন মহিলা বোধহয় বেশি দুঃখ হয়েছে, মনে হাসপাতালে নিয়েছে। আরেকজন কম দুঃখ হয়েছে, অটো একটা দুইটা ডেলি উল্টে। বিশেষ করে এই জায়গাটার মধ্যে প্রত্যেক দিন 2 থেকে 5টার মধ্যে অ্যাক্সিডেন্ট হয়। এখানে একটা গর্ত আছে বিশাল ধরনের। এই গর্তের মধ্যে ওই দিন একটা অটো যায় পয়রা জায়গা 5 জন আহত হয়েছে। সড়ক সংস্কারে গেল অর্থ বছরে প্রায় 2.5 কোটি টাকার কাজ দেয়া হয় একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে। স্থানীয়দের অভিযোগ, এলজিইডির উদাসীনতায় এখনও শুরু হয়নি সংস্কার কাজ। অন্তত 8 থেকে 10 বার আমাদের যে এলজিইডির যে নির্বাহী প্রকৌশলী আছেন ওনার সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করছি, কিন্তু উনি ফোন করেন। এলজিইডির নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান বলছেন, চলতি বর্ষা মৌসুম শেষ হলে কাজ শুরু হবে সড়কের। বাজার কমিটির লোকজন ওখানে ধান তেলে ব্যবসা করে বলছে কাজটা পরে করতে হবে, তাদের সিজন এখন, এই জন্য একটু দুর্ভোগ। নাহলে আমরা গত জন্য কাজ করতে পারি না। এখন আবহাওয়াটা ভালো করে দেবো। ওই যে আমরা দরবার সালিশ হয়েছে বলে আমাদের ব্যবসা সমস্যা, এখন আবহাওয়াটা ভালো করে দেবো, ওই রাস্তা ঠিক আছে। একটি ইউনিয়নের সংযোগ সড়ক হলেও এই রাস্তা নেত্রকোনার পূর্বধলা, কলমাকান্দা ও দুর্গাপুর উপজেলার মানুষের শহরে যাতায়াতে বাইপাস হিসেবে ব্যবহার হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। কোরবানির ঈদকে সামনে রেখে অস্থির হয়ে উঠেছে চট্টগ্রামের মশলার বাজার। বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী ফাতেমা জান্নাত মুমু। মুমু, আপনি চট্টগ্রামে অবস্থান করছেন। কোরবানির ঈদকে সামনে রেখে মশলার দাম কতটা বেড়েছে আমাদের বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আফসার। আমি আছি এখন চট্টগ্রামের খাতুনগঞ্জ এলাকায়। এটি হচ্ছে সবচেয়ে বড় একটি আড়ত। এখান থেকে সব মশলা দেশের বাইরে যায়। এখান থেকে পাইকারিরা এখান থেকে মশলাগুলো সংগ্রহ করে। এখানে যে ব্যবসায়ীরা আছেন সবাই কিন্তু আড়তদার। আমরা কিন্তু তাদের সাথে কিন্তু কথা বলেছি, যেহেতু ঈদকে সামনে রেখে বিভিন্ন মশলার পসরা কিন্তু এখানে সাজিয়ে বসেছেন তারা। এখানে তাদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে জিরা কেজি প্রতি বিক্রি হচ্ছে 265, এলাচ কেজি প্রতি বিক্রি হচ্ছে 2550, দারচিনি কেজি প্রতি বিক্রি হচ্ছে 260, গোলমরিচ কেজি প্রতি বিক্রি হচ্ছে 370, লবঙ্গ কেজি প্রতি বিক্রি হচ্ছে 670 এবং মরিচ কেজি প্রতি বিক্রি হচ্ছে 170। তবে মরিচের বিভিন্ন প্রকারভেদ রয়েছে, সেই প্রকারভেদ অনুযায়ী কিন্তু দামগুলো হচ্ছে। তারা বলছেন যেহেতু দেশে করোনা কাল চলছে এবং যার কারণে আসলে বিভিন্ন জায়গা থেকে কিন্তু মশলাগুলো সংগ্রহ করতে তারা কিছুটা হিমশিম খাচ্ছে। এখানে ব্যবসায়ীরা আছেন, তাদের সাথে একটু কথা বলতে চাই। এই একটু দেশের পরিস্থিতি খুবই খারাপ অবস্থায়, আপনারা জিনিস আনতে পারছেন না, সেই বিষয়ে জিনিস আছে কিন্তু বাজার ক্রেতা নাই। মাল আছে, প্রচুর মাল আছে, কিন্তু ক্রেতা নাই, ক্রেতা কম। ব্যবসা খুবই খারাপ যাইতেছে বর্তমানে। চাহিদা কেমন? চাহিদা খুব কম, খুব কম। কম দেই তো বাজার ডাউন হচ্ছে, সবকিছু বাজারে ডাউন। আমরা জানতে পেরেছি দাম বৃদ্ধির কারণে কিন্তু চাহিদাটা কমে গেছে। আসলে সেই কথাটা কতটুকু সত্যি? দাম বৃদ্ধি নেই, আজকে 2 মাস, প্রায় আজকে 3 মাসের মতো দাম কম। দাম কোনো বৃদ্ধি নেই, দাম অনেক কম। সবকিছু জিনিসের দামে কম এখন বর্তমানে।
সব কিছুর দামে কম, কোনো নাম উদ্যোগতি নেই, ব্যবসা কিন্তু ভালো নয়, খুব ব্যবসায়ীরা খুবই খারাপ অবস্থায় আছে বর্তমানে, কোনো ব্যবসায় ধন্যবাদ আপনাকে। শুনছিলেন তিনি জানাচ্ছিলেন করোনা কালের জন্য আসলে তারা আগে এই টাইমটাতে যে ব্যবসাটা জমজমাটভাবে জমে উঠতো এখন সেভাবে উঠেনি, মানুষ শূন্য এবং ক্রেতা শূন্য বলা চলে এই খাতুনগঞ্জ এলাকা, যার কারণে করোনা পরিস্থিতি ঠিক না হওয়া পর্যন্ত আসলে তাদের ব্যবসাটা কতটুকু জমবে সে বিষয়ে তারা কিন্তু নিশ্চয়তা দিতে পারছে না, তবে দাম নিয়ন্ত্রণে রাখার একটা প্রতিশ্রুতি তারা দিয়েছেন। তো চট্টগ্রাম থেকেই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য, ফিরে যাচ্ছি স্টুডিওতে। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে মোমো যুক্ত হয়েছিলেন কোরবানির ঈদকে সামনে রেখে মশলার বাজারের অবস্থা জানানোর জন্য। সংবাদের প্রয়োজনে আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। আবার স্বাগত, দেখছেন নিউজ 24। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। বিশ্বজুড়ে করোনায় মৃত্যু আর সংক্রমণ বাড়ছে। গেল 24 ঘন্টায় আরও 2,11,000 মানুষ আক্রান্ত হয়েছেন, প্রাণহানি 5,500। এসব ঘটনায় বিশ্বে কোভিড-19 মোট মৃতের সংখ্যা 5,51,000 ছাড়িয়েছে। আক্রান্ত হয়েছে 1,21,00,000-এর বেশি মানুষ। যুক্তরাষ্ট্রে গেল একদিনের রেকর্ড সংখ্যক 60,000 মানুষ সংক্রমিত হয়েছেন, মারা গেছেন 876 জন। আর উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে 24 ঘন্টায় প্রাণহানি 900। তবে বিশ্বে গেল 24 ঘন্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ব্রাজিলে 1187 জনের। এদিকে ভারতের রেকর্ড সংখ্যক 25,000 মানুষ একদিনে সংক্রমিত হয়েছেন, মারা গেছেন 491 জন। এ নিয়ে ভারতে মোট আক্রান্তের সংখ্যা 7,69,000 ছাড়িয়েছে, প্রাণহানি 21,000-এর বেশি। অন্যদিকে সার্বিয়ায় লকডাউনের বিরোধিতা করে পার্লামেন্ট ভবনের সামনে বিক্ষোভ ও ভাঙচুর করেছে সাধারণ মানুষ। তবে স্বস্তির খবর হলো বিশ্বব্যাপী এ পর্যন্ত করোনায় সুস্থ হয়েছেন 70 লাখের বেশি মানুষ। এই ছিল এখনকার মতো সংবাদ আয়োজন, সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।